এই গল্পটা হলো মধ্যপ্রদেশের একটা মিডল ক্লাস ফ্যামিলির, যেখানে সুলোচনা দেবী দুটি সন্তান ছিল। বড় মেয়ে অর্চনা আর ছোট ছেলে কিয়ান, যে ছোট থেকেই একটু বদমাশ ছিল। আজকে আবার কলেজ থেকে প্রিন্সিপালের ফোন এসেছিল। তোর সাহস কি করে হলো সৌরভকে চড় মেরে দেওয়ার? সারাদিন বুঝি এই করা হয়? তা আমি কি করব? ও আমার কলার ধরলো কোন সাহসে? কিয়ানের কলার ধরবে আর কিয়ান তাকিয়ে তাকিয়ে দেখবে? ওর যা হবে সেটা তো পরে হবে, আগে আমি তোকে দেখছি, দাঁড়া, আজকে তোর রক্ষে নেই। এই বলে অর্চনা চটি নিয়ে ওর পেছনে দৌড়াতে থাকে। অপদার্থ, তোকে কলেজে পাঠানো হয় পড়াশোনা করতে নাকি মারামারি করতে? আরে পালাও, এ তো আবার দুর্গামূর্তি ধারণ করেছে। আরে দিদি, একটু তো দয়া করো, তোমার ভাইয়ের তো কিছু সম্মান আছে এই পাড়ায়। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে তোর কতটা সম্মান আছে। প্রত্যেক দিনই তো বাড়িতে একগাদা করে নালিশ আসে। কিয়ান একটু ডানপিটে টাইপের ছেলে ছিল, কিন্তু ওর দিদি ছিল খুবই বুদ্ধিমতী। কিন্তু দিদি ওকে যতই বোঝাতো, কিয়ানের জবাব একটাই থাকতো। আরে দিদি, এবার থামো, আর জ্ঞান দিও না। টিচার মানে তো এই না সব জায়গায় স্টুডেন্টদের মতো ব্যবহার করবে। আসলে অর্চনা পাশের একটা স্কুলে বাচ্চাদের পড়াতো, আর এখন ওর বিয়ের বয়স হয়ে গেছে, তাই বাড়ির লোকেরা একটা ভালো পাত্র দেখে ওর বিয়ে দিয়ে দেয়। কিছুদিনের মধ্যেই ধুমধাম করে ওদের বিয়ে হয়ে যায়, আর অর্চনা বিয়ে করে শ্বশুরবাড়ি চলে আসে। যেখানে অর্চনা ছিল খুব জেদি, সেখানে ওর স্বামী অশোক ছিল খুবই শান্ত। এইভাবেই দিন কেটে গেল, আর অর্চনা নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু ও যখনই বাপের বাড়ি আসতো, কিয়ানকে সবসময় কিছু না কিছু বিষয়ে জ্ঞান দিতে থাকতো। এই দেখো মা, ফ্রিজের কি অবস্থা। কিয়ান, তুই সারাদিন কি করিস? একটু ফ্রিজটা পরিষ্কার করতে পারিস না? এক্ষুনি পরিষ্কার কর। কে? আমি? দেখো না মা, আমি তো 2-3 দিনের জন্য আসি, তার মধ্যে আমাকেই কাজ করতে বলছে। আরে ও তো 1 নম্বরে ফাঁকিবাজ। তোর লজ্জা করছে না? তুই দিদিকে কাজের জন্য বলছিস? চুপচাপ করে আগে ফ্রিজটা পরিষ্কার কর, তারপর রান্নাঘরটাও পরিষ্কার করবি। এবার হলো তো শিক্ষাটা, ঘুরতে যাবে বন্ধুদের সাথে বাইকে করে। এরপর কিয়ান অর্চনাকে মুখ ভাঙিয়ে প্রথমে ফ্রিজ পরিষ্কার করলো, তারপর কিচেনটাও পরিষ্কার করলো। আর এতে ও খুব বিরক্ত হলো। কিছুদিনের মধ্যেই কিয়ানও একটা ভালো কোম্পানিতে জব পেয়ে যায়, আর ওর প্রেমিকা প্রিয়াঙ্কার সাথে ওর বিয়ে হয়ে যায়। কিছুদিন পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল। তারপর একদিন, হ্যালো মা, কেমন আছো? আমি একদম ভালো আছি মা, তুই বল, তুই কেমন আছিস? আমি ভালো আছি মা, তবে অশোক অফিসের কাজে কিছুদিন বাইরে যাবে, তো আমি ভাবছিলাম আমিও তোমার ওখানে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, এটা তো তোরই বাড়ি, যখন ইচ্ছা তখনই চলে আয়। মায়ের মুখে এই কথা শুনেই কিয়ানের মুখ থেকে চাপ পড়ে গেল। কি হয়েছে, তুমি ঠিক আছো তো? আরে বৌমা, ও নিজের দিদির আসার খবর শুনে এরকম রিয়্যাক্ট করছে। শুনলি তো মা, তোর ভাই তোর আসার খবর শুনে কতটা খুশি। আচ্ছা, এবার তাহলে রাখি মা। কিন্তু মা, এমন মুখের হাবভাব করে কে খুশি হয় বলো? মুখটা দেখো, গাছে ঝুলন্ত পেঁপের মতো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শাশুড়ি বৌমা মিলে আমাকে নিয়ে আর কি যত ইচ্ছা করার করে নাও। এবার তো হিটলারও আসবে। কিছু তো ভাব কিয়ান, কোনো তো রাস্তা বার কর। হ্যাঁ হ্যাঁ, এই তো পেয়ে গেছি আইডিয়া। এই বলে সে নিজের সহজ সরল জামাইবাবুকে ফোন করে। হ্যালো জামাইবাবু, কেমন আছেন আপনি? আমি তো ঠিক আছি শালাবাবু, আজকে হঠাৎ ফোন করলে? ওই আমার একটা বন্ধু বাইরে গেছিল, তাই ও জিজ্ঞেস করছিল যে কোন ব্র্যান্ডের আনবে, তাই আর কি ভাবলাম আপনাকে জিজ্ঞেস করে নিই, আপনার জন্য পার্সেল করে দিতাম আর কি। আরে বাহ শালাবাবু, আপনি তো দেখছি আমার অনেক খেয়াল রাখেন। যে কোনো একটা ভালো ব্র্যান্ড আনিয়ে নিন, কিন্তু হ্যাঁ, আমি কিন্তু টাকা দেবো না। আরে আপনাকে টাকা দেওয়ার কথা কে বলেছে? আপনি শুধু এটুকু করুন, দিদিকে আজকে বাপের বাড়ি আসতে দেবেন না। আমি শুনলাম দিদি কিছুদিনের জন্য আসছে, আপনি যা খুশি করুন, কিন্তু ওকে কিন্তু আসতে দেবেন না প্লিজ। ও, এবার বুঝলাম। আমি তো ভেবেছিলাম শুধু আমিই ওকে নিয়ে দুঃখিত, কিন্তু এখন তো দেখছি ওর বাড়ির লোকেরাও তাই। ঠিক আছে শালাবাবু, চিন্তা নেই, তোমার কাজ হয়ে যাবে, নিশ্চিন্তে থাকো। যখন শালার জামাইবাবু চক্রান্ত চলছিল, সেই সময় অর্চনা বাপের বাড়ি আসার জন্য প্যাকিং করছিল। তখনই অশোক ওর কাছে আসে। অর্চনা ডার্লিং, বলছি শোনো না, আমার মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে, তাছাড়া শরীরটাও ঠিক একটা ভালো নেই। আমি তাই ভাবছি অনলাইনেই মিটিংটা অ্যাটেন্ড করে নিই। আরে তুমি তো প্যাকিংও করে নিয়েছো। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি যাও, আমি নিজের খেয়াল নিজে রেখে দেবো। মাথাটা না। তোমার শরীরের থেকে আমার বাপের বাড়ি যাওয়াটা বড় কথা নয়। আমি আজকে যাচ্ছি না, আমি অন্য একদিন বাপের বাড়ি চলে যাব। এইভাবেই কিছুদিন কেটে গেল। তারপর একদিন, অনেক দিন ধরে ভাবছি মায়ের ওখানে গিয়ে সরোজিনী মার্কেটে যাব, অনেক কিছু কেনাকাটার আছে। এক কাজ করি, 2 দিনের জন্য বরং চলেই যাই। এই ভেবে ও ছোট ভাইয়ের বউকে আবার ফোন করে। প্রিয়াঙ্কা, আমি সরোজিনী মার্কেটে একটু শপিং এর জন্য যাব। তুমি তো জানোই আমার বাড়ি থেকে কতটা দূরত্ব, তাই ভাবছি ওখানে গিয়ে তোমাকে নিয়েই যাব।
হ্যাঁ দিদি, বাড়ির কাজের জন্য আমিও যেতে পারছি না, তুমি এসো তারপর যাব। তুমি তাড়াতাড়ি এসো। দিদি আসবে শুনে কিয়ান আবার ভয়ে শিউরে ওঠে আর জামাইবাবুকে আবার কল করে। আরে বাহ জামাইবাবু, কি সুন্দরটাই না লাগছে এই কালো জামাটা পরে তোমায়। হ্যাঁ তাই না? এবার বল, সকাল সকালে তো তেল লাগাচ্ছিস কেন? কি কাজ, কি চাই? জামাইবাবু এবারও ওই একই কাজ। ও বুঝলাম, এক্ষুনি অর্চনা যে ব্যাপারে কথা বলছিল আর কি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কাজ হয়ে যাবে। এই বলে অশোক ফোন রেখে দেয় আর সে আরেকবারও অর্চনাকে বাপের বাড়ি যেতে আটকায়। আরে এখন কি প্রবলেম হলো? এখন কেন আমি বাপের বাড়ি যেতে পারবো না? কি বলছো অর্চনা? কালকে গ্রাম থেকে আমার বাবা মা আসবে, তারা কি ভাববে যে আমাদের আসার কথা শুনে বৌমা পালিয়ে গেল? কথাটা তো তুমি ঠিকই বলছো। ঠিক আছে, যাব না, অন্য কোনো সময় যাব। এইভাবে কিছু সময় কেটে যায়। অনেক মাস হলো অর্চনা বাপের বাড়ি যায় না। ও যখনই বাপের বাড়ি যাওয়ার কথা বলতো তখনই ওর ভাই ওর জামাইবাবুকে বলে বাহানা করে ওকে আটকে দিত। তারপর একদিন, মা তুই তাড়াতাড়ি চলে আয়, তোর ভাই আর ভাই বউ কুকুর বিড়ালের মতো ঝগড়া করছে আর গোটা পাড়া জড়ো হয়ে গেছে। মা আমি এখনই যাচ্ছি। আরে কোথায় যাচ্ছ? বাপের বাড়ি যাচ্ছি, সেখানে একটু প্রবলেম হয়েছে। আরে আমার খাবারটা বানিয়ে তো, আমার বড্ড খিদে পাচ্ছে। ওখানে আমার ভাই আর ভাই বউর ডিভোর্স হয়ে যাচ্ছে আর তোমার এখানে খাবার চাই? প্লিজ অর্চনা, নাহলে খিদের চোটে মাথায় ঘুরিয়ে যাবে। অর্চনা রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগে আর তখনই অশোক তার শালাকে ফোন করে, কিন্তু কিয়ান এই সময় ঝগড়া করতে এতই ব্যস্ত ছিল যে ফোন তুলতেই ভুলে যায়। অর্চনা খাবার এনে অশোককে দেয়। এই নাও তোমার খাবার, এবার তোমাকে বাপের বাড়ি যেতে দাও, আমার খুব চিন্তা হচ্ছে। অর্চনার উদাস মুখটা দেখে অশোক এবার আর ওকে আটকাতে পারল না আর অশোকই ওকে বাপের বাড়ি নিয়ে এলো। অর্চনাকে দেখে কিয়ান চমকে যায়। তারপর অর্চনা ওদেরকে শান্ত করে। আগে আমাকে এটা বলো, কোন বিষয়ে তোমাদের ঝগড়া হয়েছে? দেখো না দিদি, ও আমাকে কম ম্যাগি দিয়েছে আর নিজে বেশিটা খেয়ে নিয়েছে, এটা কি ঠিক করলো? এরপরে অর্চনা ওদেরকে ভালোভাবে বোঝায়, আরে স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালোবাসা, প্রেম আর বিশ্বাস দিয়ে টিকে থাকে। এই সম্পর্কটা শুধু দুজনের মধ্যে হয় না, দুটো পরিবার, দুটো সংস্কৃতি, দুটো চিন্তাধারার মধ্যে হয়। আর তোমরা এই ছোট ব্যাপারটা নিয়ে এই সম্পর্কটাকে নষ্ট করছো। আর এই যে অপদার্থ, এত বড় হয়ে গেলি এইটুকু আক্কেল হলো না? সামান্য ম্যাগির জন্য সবাই হাসছে। এতদিন পর দিদির ভালোবাসা পেয়ে কিয়ানেরও খুব ভালো লাগে আর আজকে সে বুঝতে পারে দিদির বকাতেও ওর জন্য ভালোবাসাই লুকিয়ে আছে। রিয়া, এটা তুই কি করলি? আজকেও রুটির সাথে আচার আর চাটনি? ফ্রিজ থেকে সবজি নিয়ে তো সবজি করতে পারতিস। মা যা বানিয়েছি খেয়ে নাও না, তুমি তো জানো সবজি বানাতে কত সময় লাগে। প্রথমে সবজিকে ধোও, কাটো, তারপর বানাও। এতক্ষণ কে গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকবে? না বাবা না, আমি তো এসব করতে পারবো না। আরে কালকে যখন বিয়ে হবে, শ্বশুর বাড়ি যাবি, তখনও কি এরকম অলসতা দেখাবি? ওদেরও কি আচারই খাওয়াবি? সবসময় তুমি শ্বশুর বাড়ির কথা কেন বলো বড় তো? আর তাই তো আমি তোমাকে বলি যে আমার জন্য বড়লোক শ্বশুর বাড়ি খুঁজবে, যেখানে অনেক চাকর বাকর থাকবে, যাতে আমাকে এসব আর করতে না হয়। এইভাবেই কিছু সময় চলে যাওয়ার পর রিয়ার জন্য একটা বড়লোক বাড়ি থেকে সম্বন্ধ আসে আর কিছুদিনের মধ্যেই রিয়া বিয়ে করে নিজের শ্বশুরবাড়ি চলে যায়। বিয়ের পরের দিন শ্বশুরবাড়িতে তার প্রথম রান্না ছিল আর তাই সে রান্নাঘরে গিয়ে গ্যাসের চুলাটা দেখে অবাক হয়ে যায়। হে রাম, এত বড় গ্যাস চুলা! যাই হোক, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, আমার কি। এরপর ও নানা রকমের রান্না করলো। পুরি, কচুরি, রায়তা, হালুয়া সব তৈরি। আমি নিশ্চিত আমার হাতের রান্না খেয়ে না বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে। যখন ও এটা ভেবে মনে মনে খুশি হচ্ছিল, ঠিক সেই সময় ওর ননদ ডিম্পল আর যা অনিতা ওখানে আসে। গন্ধ তো খুব সুন্দর আসছে, কিন্তু এ কি, এটা তো অর্ধেক খাবার। না না দিদি, আমি তো আলু, পুরি, রায়তা, হালুয়া সবই বানিয়েছি। তুমি তো আসলে নতুন, তাই বিষয়টা জানো না। আমাদের এখানে খাবারে 10 রকম সবজি রান্না হয়। কি, সেই জন্যই এখানে এত বড় গ্যাসের উনুন? তাই কি? হ্যাঁ তাই। আর তুমি এমন করছো না যেমন তোমাকে 10টা না 100টা সবজি বানাতে বলেছি। আসলে এখানে এক একজন এক এক রকম সবজি পছন্দ করে, তাই 1-2 রকমের সবজি রান্না হলে অর্ধেক লোক তো খাবেই না, তাই 10 রকমের সবজি বানাতেই হয়। কেউ এটা খাবে, পছন্দ না হলে অন্যটা খাবে। হ্যাঁ বৌদি, আর এবার থেকে তুমিও এই খাবারের পরম্পরাকে এগিয়ে নিয়ে চলো। এই শুনেই তো বেচারি রিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল। রিয়া, এবার রেডি হয়ে যা আর ঝাঁসির রানী হয়ে চটপট 10 রকমের সবজি বানিয়ে ফেল। এত রকমের সবজি তো আমার বিয়েতেও তৈরি হয়নি, যা ওরা একটা সময় আমাকে দিয়ে বানিয়ে নেবে।
আর কিছুক্ষণ পর রিয়া সবাইকে খাবার খেতে দিলে সবাই ওর হাতের রান্না খেয়ে খুব প্রশংসা করলো। বাহ বৌমা, রান্না তো দারুণ হয়েছে। ছোট বৌমা, তোমার হাতে তো জাদু আছে, এখন থেকে 10 রকমের রান্না তুমিই করবে। রিয়া, এবার তো তুই গেলি, বাপের বাড়িতে অনেক আরাম করেছিস, এবার তো একেবারে ফেঁসে গেলি। এর কিছুদিনের মধ্যেই বর্ষাকাল চলে এলো। বাইরের এরকম মনোরম পরিবেশ দেখে রিয়া মনে মনে ভাবলো, আরে বাহ, আজকে তো পকোড়া খাওয়ার দিন। একটা কাজ করি, সবাইকে পকোড়া ভেজে খাইয়ে দিই, তেলে ভাজা হওয়ার জন্য পেটটা ভরে যাবে। আর তার সাথে কিছু কচুরিও ভেজে নিই, আজকে রাতে ডিনার হিসাবে এইসবই খাওয়া হবে। তাহলে আর আমাকে 10 রকমের সবজি রান্না করতে হবে না। উফ বাবা, বেঁচে যাব। রিয়া তাড়াতাড়ি রান্নাঘরের দিকে যায় আর পকোড়া বানিয়ে নিয়ে আসে। এ কি বানিয়ে ফেলেছো বৌদি? আমরা এইসব তো খাবো না, আমরা তো ভেন্ডির তরকারি, আলুর দম, মশলা পনির এইসব খাবো। আর আমার জন্য একটু ঝাল করে কুমড়োর তরকারি আর বেগুনের ভর্তা। আর আমার জন্য একটু বিনসের সবজি আর মেশ পটেটো। আর আমার জন্য ফুলকপির তরকারি, পটলের দোরমা আর একটু বেগুন ভাজা। হে ভগবান, এই মূর্খগুলোর মাথায় কি একটুও বুদ্ধি নেই? যেখানে আজকে বৃষ্টির দিন সবাই পকোড়ার তেলে ভাজা খাবে, সেখানে আজকের দিনেও ওদের 10 রকমের সবজি দরকার। হে ভগবান, আমি কোথায় এসে ফেসে গেলাম। বেচারি রিয়া রান্নাঘরে গিয়ে 10 রকমের রান্না করতে শুরু করে দিল। এই দেখো, শ্বশুরবাড়িতে আমার এই প্রথম বর্ষাকাল, কোথায় আমি একটু এর মজা নেব না আমাকে বাদ দিয়ে বাড়ির সবাই মজা নিচ্ছে, আর আমি এদিকে আগুনের সামনে দাঁড়িয়ে পুড়ছি। দোষটা আমারই, প্রথম দিনই আমি ওদের টেস্টি রান্না খাইয়ে দিয়েছি। আগে জানলে না আমি 1 কৌটো লঙ্কা গুঁড়ো সব সবজিতে দিয়ে দিতাম, তাহলে আর আমাকে কোনোদিন বলতো না সবজি বানাতে। রিয়া যখন এইভাবে রেগে রান্না করছিল, তখন গরম তেলের ছিটে রিয়ার চোখে এসে পড়ে। কি হলো, আমার চোখটা গেল, আমি দেখতে পাচ্ছি না, কি যন্ত্রণা করছে। ধীরে ধীরে ওর চোখ লাল হয়ে গেল, আর রাতে শোয়ার সময় ওর চোখে আরো জ্বালা করছিল, সেজন্য রাতে ভালো করে ঘুমাতেও পারল না। উফ, কি জ্বলছে চোখটা। রিয়া, এ কি, তোমার চোখটা যেন লাল হয়ে যাচ্ছে। দাঁড়াও, আমি আই ড্রপ দিয়ে দিচ্ছি, একটু আরাম পাবে। রাহুল রিয়ার চোখে আই ড্রপ দিয়ে দিলে রিয়া ঘুমিয়ে পড়ে, কিন্তু আস্তে আস্তে ওর চোখে জ্বালা যন্ত্রণা বাড়তেই থাকে। আর এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তারপর একদিন রোজ রোজ 10 রকমের সবজি রান্না করতে গিয়ে আমি হয়রান হয়ে যাচ্ছি। ঘরে সবজিও নেই, আর বাইরে তো বৃষ্টি হচ্ছে। একটা কাজ করি, আজকে আলুরই 10 রকমের পদ বানিয়ে দিচ্ছি। ও আলু দিয়েই আলুর ভাজা, আলু চচ্চড়ি, আলুর দম, এরকমই নানা রকম পদ বানিয়ে ফেললো, যেগুলো দেখে ও শ্বশুরবাড়ির লোকরা নাক সিটকাতে থাকে। আর ওকে বলে, এসব কি বানিয়ে ফেলেছো বৌমা? আলু দিয়ে 10 রকমের সবজি, আমি এসব খাবো না, আমার জন্য অন্য কিছু বানিয়ে আনো। ঘরে তো আলু ছাড়া কিছুই ছিল না মা, আর বাইরে তো কাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই সবজি কিনতে যাওয়া হয়নি। ঠিক আছে, কাল থেকে কিন্তু আমাদের 10 রকম সবজিই চাই, তাও আবার আলাদা আলাদা সবজি। নিজের শাশুড়ির এই কথা শুনে রিয়ার রাগ তো খুবই ধরল, কিন্তু সে চুপ করে গেল। এইভাবেই আরো 2 দিন কেটে গেল। তারপর একদিন সকাল থেকে আমার চোখের ব্যথাটা বেড়েছে, কিন্তু তাতে ওদের কি, ওদের তো 10 রকমের সবজি খেতে হবে। হসপিটালেও যেতে পারছি না, নাহলে এদের জন্য 10 রকমের রান্না কে করবে? আমার তো মনে হচ্ছে যে আমি 10 রকম রান্না করতে করতেই একদিন ভগবানের কাছে পৌঁছে যাব। ও যেমন তেমন করে সবজি রান্না করতে থাকে, কিন্তু একটা চোখে দেখতে না পাওয়ার জন্য কোনো সময় নয় নুন বা চিনির তরকারিতে বেশি পড়ে যায়, আর না হলে তরকারি পুড়ে যায়। কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা ওর এই সমস্যার কথা না বুঝে ওকে রান্নার জন্যই 10 রকমের কথা শোনাতো। কিন্তু ওর হাজবেন্ড ওর এই কষ্ট দেখতে না পেরে ওকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তারবাবু চেক আপ করে বললেন, দেখুন, ওনার চোখে গরম কিছু ছিটে পড়েছে, আর যার জন্য ওনার কর্নিয়াটা হাফ ড্যামেজ হয়ে গেছে। আর আমরা যদি তাড়াতাড়ি ওনার চোখের অপারেশনটা না করি, তবে কিন্তু চোখটাই নষ্ট হয়ে যাবে। পরের দিন অপারেশনের ডেট নেওয়ার পর ওর হাজবেন্ডের সাথে বাড়িতে ফিরে এলে সেখানে ওর যা ওকে বলল, আজকে তো তুমি যা তা করে বানালে, কিন্তু কালকে তোমাকে ভালো করে রান্না করতে হবে, কারণ আমার বাপের বাড়ির লোকেরা আসবে। এবার থামো তোমরা, তোমাদের যত খুশি সবজি বানাও, কিন্তু সেটা কোনো একজনকে দিয়ে না, সবাই মিলে বানাও। তোমরা জানো, তোমাদের জন্য সবজি বানাতে গিয়ে বেচারির চোখটাই নষ্ট হতে যাচ্ছিল। পরের দিন ওর হাজবেন্ড অপারেশনের জন্য নিয়ে গেলে অপারেশন সাকসেসফুলি হয়, আর ও পুরোপুরিভাবে দেখতে শুরু করে। 3 দিন পরে রিয়া যখন বাড়িতে আসে, তখন ওর শাশুড়ি বলে, আমাকে ক্ষমা করে দাও ছোট বৌমা, তুমি আসার আগে আমি একজন রান্নার লোককে রেখেছিলাম, কিন্তু 10 রকম রান্নার জন্য সেও ছেড়ে দিয়ে চলে গেছিল। এরপর আমরা সবাই মিলেই সবজি রান্না করতাম, কিন্তু তুমি আসার পর আমরা সব রান্নার দায়িত্ব তোমার ওপর দিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন থেকে আর তুমি একা রান্না করবে না, আমরা সবাই তোমাকে সাহায্য করব। এখন থেকে এই বাড়িতে 2 রকমের সবজি রান্না হবে, আর তা সবাইকে খেতে হবে।
নিজের শাশুড়ির মুখ থেকে এই কথা শুনে রিয়া খুব খুশি হলো আর সে খুশি মনে শ্বশুরবাড়িতে থাকতে লাগলো।